এবারে নতুন উত্তেজনা, চীনের সাথে সংঘর্ষ বাঁধল ভারতের। তবে প্রশ্ন হলো এখানে লাভ কার, জানালো রাশিয়া। দিল্লি থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের 40 জনকে ধরে নিয়ে তাদের বঙ্গোপসাগরের পাশের আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত, জানাবো বিস্তারিত। এদিকে গাজাবাসীর আর্তনাদ, দখলদার ইসরায়েল 10 সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না। অনাহারে ঘুমাচ্ছে লাখ লাখ মানুষ। এবার ভারত পাকিস্তানের এই উত্তেজনাকর যুদ্ধময় পরিস্থিতি নিয়ে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিনি জনগণকে নিজ ভূমি থেকে সরিয়ে দিতে একাধিক আফ্রিকান দেশগুলোর উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শনিবার রুশ বার্তা সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে চীনের সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। এমন দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমারা ভারত ও চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এশিয়ার দুই শক্তিশালী দেশকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। লাভরভ আরও বলেন, পশ্চিমা দেশগুলো ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করে ভারতের মতো শক্তিশালী দেশকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র করছে। তিনি এ ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমানে পশ্চিমা দেশগুলো ভারত চীন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলছে, যাতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়ে। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার শিয়া গোষ্ঠীকে দুর্বল করার চেষ্টা করছে, যাতে তারা এই অঞ্চলে নিজেদের প্রভাব প্রতিষ্ঠিত করতে পারে। ল্যাভরভের মতে, চীন ও ভারতের মধ্যে সংঘাত বাঁধানো হলে পশ্চিমা দেশগুলো সহজেই এশিয়ার অন্যান্য দেশগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারবে। এদিকে চীন জুড়ে চলছে বিজয়ের উচ্ছ্বাস। যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য যুদ্ধে 90 দিনের জন্য সাময়িক বিরতিকে সিদ্ধান্তকে জাতীয় সাফল্য হিসেবে দেখা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে। চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া বলেছে, আগামীর জন্য এখন উভয় পক্ষকেই প্রজ্ঞা ও সাহস নিয়ে একসাথে কাজ করতে হবে। কেউ কেউ এটিকে বড় জয় হিসেবেও দেখছে। বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি থেকে নিয়ে গিয়ে আন্দামান সাগরে 40 রোহিঙ্গাকে ফেলে দিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তে একজন বিশেষজ্ঞ নিযুক্ত করেছে জাতিসংঘ। পাশাপাশি ভারত সরকারকে সতর্ক করেছে যেন ভবিষ্যতে কোনো শরণার্থীর সঙ্গে এরকম অমানবিক আচরণ না করা হয়। জাতিসংঘ শরণার্থী সংস্থার আইনজীবী জানিয়েছে, আটক ব্যক্তিদের আইনে 22 অনুচ্ছেদ অনুযায়ী আদালতে পেশ করা হয়নি, যা ভারতের সংবিধান লঙ্ঘন করে। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর জাতিগত বিধান থেকে বাঁচতে 10 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। এ সময় ভারতে প্রবেশ করে 22,000 বেশি রোহিঙ্গা, যাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। তবে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে ভারত। আইনগতভাবে ভারতের কোনো শরণার্থী হিসেবে আশ্রয় নিতে পারে না কেউ, তাই রোহিঙ্গাদের দেশটি অবৈধ হিসেবে দেখছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিষ্ঠুরতা অবলম্বন করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত 6 মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে। এর মধ্যে 40 জনকে চোখ বেঁধে প্রায় 1500 মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের তানিনথারি অঞ্চলের দিকে যাত্রা করে। ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জানিয়েছে, তানিনথারির কাছে পৌঁছানোর পর তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। ওই সময় তাদের মিয়ানমারের একটি দ্বীপের সাঁতরে চলে যেতে নির্দেশ দেয় ভারতীয় সেনারা। ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, আমার ভাই আমাকে বলেছে তাদের সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল এবং হাত পা ও চোখের বাঁধন খুলে দেওয়ার পর তাদের পানিতে ফেলে দেওয়া হয়। তারা প্রায় 30 মিনিট সাঁতার কেটে নিজেদের প্রাণ বাঁচায়। এরপর এক জেলে তাদের উদ্ধার করে একটি দ্বীপে নিয়ে যায়। ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ জানিয়েছে, যাদের সাগরে ফেলা হয়েছিল তাদের মধ্যে কিশোর, বয়স্ক এবং ক্যান্সার রোগীও ছিলেন। তবে ভাগ্য সহায় হয়, ওই 40 জন রোহিঙ্গা সবাই জীবিত অবস্থায় তীরে পৌঁছাতে সক্ষম হন। তাদের কয়েকজন জানিয়েছে, তাদের মারধর ও অন্যান্য নির্যাতন করেছে ভারতীয় নৌসেনারা। ভয়াবহ মানবাধিকার সংকটের মুখে পড়েছে গাজার লাখো বাসিন্দা। দখলদার ইসরায়েল 10 সপ্তাহের বেশি ধরে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না। খাবার ও ওষুধের পাশাপাশি সেখানকার বাসিন্দারা খাবার না পেয়ে ক্ষুধার্ত জীবনযাপন করছেন।
শুক্রবার 16 মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে গাজাবাসীর করুণ চিত্র তুলে ধরেছে। 6 বছর বয়সী গাজার শিশু ইসমাইল আবু উদেহ উত্তর গাজার একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ভিড়ের মধ্যে বাটি হাতে চিৎকার করে বলছিল, আমাকে কিছু দাও। তার বাটিতে কিছু ডাল দেওয়া হয়েছিল, কিন্তু সে সেখান থেকে যখন ফিরছিল ভিড়ের মধ্যে খাবারগুলো তার হাত থেকে ছিটকে পড়ে যায়। সে কাঁদতে কাঁদতে তার পরিবারের তাঁবুতে ফিরে যায়। পরে কিছু খাবার আনতে সক্ষম এক মুরব্বী ইসমাইলের সঙ্গে কিছু খাবার ভাগ করে নিলেন। বিবিসি বলছে, পরদিন আর কোনো খাবার বা পানি পৌঁছায়নি ইসমাইলের থাকা ক্যাম্পে। একটি স্কুল ভবনে গড়া শরণার্থী শিবিরের সাথে থাকে সে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি অগ্রাসনের তীব্রতা। গত 48 ঘন্টায় প্রাণ হারিয়েছে অন্তত 115 জন ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন আরও বহু সংখ্যক। প্রতিবেদনে বলা হয়, শরণার্থী শিবির ও চিকিৎসা কেন্দ্রগুলোও লক্ষ্য করে নিয়মিত হামলা চলছে। গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার উত্তরের জাবলিয়া শরণার্থী শিবির। গাজায় মধ্য অঞ্চলে দেইর আল বারা, দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল গোলাবর্ষণ চালিয়েছে তেল আবিব। আল আকসা শহীদ হাসপাতালের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনের একটি তাঁবুতে চালানো হয়েছে হামলা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজার দক্ষিণ রাফা শহরের বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। একটি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে 5 জন। খান ইউনিসের পূর্ব অঞ্চল থেকে সরে যাওয়ার সময় আরেকটি হামলায় একটি চলন্ত গাড়িতে নিহত হন দাদা ও তার 2 নাতি। সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং আস্থা তৈরিতে সংলাপের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পাকিস্তান বলছে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন এবং অন্যান্য দেশ ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি শক্তিশালী কূটনৈতিক তৎপরতায় গত 10 মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে বিশ্লেষক এবং কূটনৈতিকরা বলছে, যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। 2 দিনের সফর শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বার্তা সংস্থা রাইটার্সকে বলেছেন, 2 দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি। যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা তৃতীয় কোনো দেশে হওয়া উচিত। তবে এর জন্য এখনও কোনো স্থান এবং দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। ল্যামি বলেন, 2 প্রতিবেশী দেশের দীর্ঘ ইতিহাস আছে এবং উভয় দীর্ঘ সময় ধরে একসঙ্গে আলোচনায় বসেনি। এজন্য আমরা তাদেরকে একসঙ্গে আলোচনার টেবিলে নিয়ে আসা ও যুদ্ধবিরতির স্থায়ীকরণ সহ সংঘাত বন্ধে কাজ করছি। ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানে পানি সরবরাহ বিঘ্ন হতে পারে এমন প্রশ্নে ল্যামি বলেন, আমরা উভয় পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানাই। ফিলিস্তিনের জনগণকে নিজ ভূমি থেকে সরিয়ে দিতে একাধিক আফ্রিকান দেশগুলোর উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অগ্রাসনের শুরু থেকে এই প্রচেষ্টা আরও স্পষ্ট হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকে মধ্যপ্রাচ্য সংকটের নতুনভাবে সমাধানের নামে গাজাবাসীদের আফ্রিকার বিভিন্ন দেশে পুনর্বাসনের পরিকল্পনায় এগোচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে জানায়, গাজাবাসীদের জন্য সোমালিয়ার পুডল্যান্ড ও সোমালিল্যান্ডকে সম্ভাব্য গন্তব্য হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর রাজনৈতিক দুর্বলতা, নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে এসব অঞ্চলে ফিলিস্তিনিদের পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে সবচেয়ে আলোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিকল্পনা, যেখানে প্রায় 10 লাখ গাজাবাসীকে লিবিয়ায় পুনর্বাসনের চেষ্টা করছে তারা। শনিবার 17 মে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানায়, এ পরিকল্পনাটি 5 মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছে। তাদের মধ্যে 3 জন দাবি করেন এই লক্ষ্যে লিবিয়ার শাসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে 10 বছর ধরে জব্দ থাকা লিবিয়ার শত শত কোটি ডলারের বৈদেশিক সম্পদ মুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে এখনও কোনো চুক্তিতে সমঝোতা হয়নি। ইসরায়েলের পরিকল্পনার সঙ্গে যুক্ত এবং বিষয়টি সম্পর্কে অবগত হলেও দাবি করেছে সূত্রগুলো। যদিও হামাস এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে। ইসরায়েলি সরকারও এনবিসি প্রশ্নের কোনো মন্তব্য চায়নি। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।